Hello, dear student. I'm Jahangir Alam. In last class, I discussed about the poem The Sea, written by James Reyes. Last day, we have completed the line by line explanation through the two videos. So, I think all of students have completed the line by line explanation, and I think uh, everyone can understand the meaning and the theme of the poem. So, today I will discuss about the activities of the poem The Sea. So let's start the activity part of this poem. শুরু করা যাক তাহলে। প্রথমত আমরা অ্যাক্টিভিটি 1 দিয়ে শুরু করব। জেনে নেব তার সেই উত্তরগুলো কীরকমভাবে হবে বা কী উত্তরগুলো হবে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা এই নির্ধারিত অ্যাক্টিভিটিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথম অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এ, দ্য সি ইজ কম্পেয়ার্ড টু এ লেজি ক্যাট, অ্যাক্টিভ ম্যান অ্যান্ড হাংরি ডগ। তা সিটা, যে সমুদ্রটাকে কম্পেয়ার করা হয়েছে কার সঙ্গে? হাংরি ডগ। উত্তর হলো সি। দ্য সি ইজ কম্পেয়ার্ড টু এ হাংরি ডগ। 2 নম্বর, দ্য সি রোলস অন দ্য বিচ। অপশান হচ্ছে অল ডে, অল ইভিনিং, অনলি নাইট। অ্যান্সার হবে অল ডে। 3 নম্বর, দ্য সি সিন অ্যাজ এ ডগ হ্যাজ, সমুদ্র যেটা কুকুর হিসাবে দেখানো হয়েছিল তার কী ছিল? এ গ্রেসি পজ, সার পজ, স্মল পজ। তাহলে কোনটা হবে উত্তর? এ, গ্রেসি পজ। 4 নম্বর, দ্য সি রিমেইনস কোয়াইট ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, মিডল অফ দ্য ইয়ার, না এন্ড অফ দ্য ইয়ার? দ্য সি রিমেইনস কোয়াইট মানে সমুদ্রটা শেষের দিকে চুপচাপ ছিল, নিশ্চুপ ছিল, রিমেইন কোয়াইট মানে চুপচাপ ছিল। কখন চুপচাপ ছিল? বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে, না বছরের মধ্যভাগে, না বছরের শেষে? উত্তর হবে কি? মিডল অফ দ্য ইয়ার। এবার চলে যাও অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-এ কী বলছে? নিচে যে শূন্যস্থান আছে সেই শূন্যস্থানগুলোকে উপযুক্ত তথ্য দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে দেখি। The sea rolls on the beach with the sea rolls on the beach with his chasing teeth and saggy jaws. আবার আমি উত্তরটা বলে দিচ্ছি। দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ চেজিং টিথ অ্যান্ড শ্যাগি জজ। 1 নম্বর হলো। এবার 2 নম্বর, অ্যাট নাইট হোয়েন দ্য ওয়াইন্ড রোডস দ্য সি। তা কী হবে? দ্য সি এর পর তাহলে অ্যান্সারটা শূন্যস্থানে কী বসাতে হবে তোমাকে? দেখো, বাউন্ড টু হিজ ফিট অ্যান্ড শুফ অ্যান্ড স্নিফ অ্যান্ড সেকিং হিজ ওয়েট সাইড ওভার দ্য ক্লিফ। এই পুরোটা তুমি লিখতে পারো। তাহলে অ্যান্সারটা কী হলো? আবার বলেছি, অ্যাট নাইট হোয়েন দ্য ওয়াইন্ড রোডস দ্য সি বাউন্ড টু হিজ ফিট অ্যান্ড স্নুফ অ্যান্ড স্নিফ অ্যান্ড সেকিং, কমা দিয়ে, স্নিফের পর কমা দিয়ে দিবে, তারপরে অ্যান্ড সেকিং হিজ ওয়েট সাইড ওভার দ্য ক্লিপ। ওকে, আচ্ছা। এবার চলো সি নম্বর।
In May or June, even the grasses on the dun. In May or June, even the grasses on the dun কি প্লে নো মোর দেয়ার রেডি টিউন কি হচ্ছে ইন মে অর জুন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডান প্লে নো মোর দেয়ার রেডি টিউন 4 নম্বর চলে যাও অর্থাৎ ডি নম্বর ওয়ান কোয়াইট ডেজ দ্য সি লাইক এ ডগ লাইজ on the sandy shores with his head between his paws উত্তরটা আবার বলছি যে কী হবে শূন্যস্থানে তাহলে হিজ হেড বিটুইন ইন হিজ পজ ওকে তো এই হলো অ্যাক্টিভিটি 2 এবার আমরা চলে যাই অ্যাক্টিভিটি 3 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন Why does the sea become quiet at a certain time of year? বলছে যে এই যে সমুদ্রটা সে সমুদ্রটা বছরে একটা সময় কেন এইরকমভাবে চুপচাপ হয়ে যায় বা নিশ্চুপ হয়ে যায় বছরে একটা সময় বলতে কোন সময়টাকে বলছে বছরের মধ্যভাগে অর্থাৎ মে ও জুন মাসের দিকে ঠিক আছে তো কেন মে ও জুন মাসে সেই সমুদ্রটা চুপচাপ হয়ে যায় নিশ্চুপ হয়ে যায় তাহলে অ্যান্সারটা এবার আমরা দেখি কী করা যায় ইন মে অর জুন আমি অ্যান্সারটা বলছি তোমরা হয়তো পারলে নোট ডাউন করবে অথবা ভালো করে শুনে নেবে ইন মে অর জুন দ্য ডেজ আর জেনারেলি কোয়াইট অ্যাজ দ্য ওয়াইন্ড ফ্লোজ ভেরি স্লো সো ইন দিস So in those days the sea remains quiet আবার বলি আমি অ্যান্সারটা in May or June the days are generally quiet as the wind flows very slow so in those days the sea remains quiet জিনিসটা বোঝা গেল আবার আমি বলে দিই ইন মে অর জুন দ্য ডেজ আর জেনারেলি কোয়াইট অ্যাজ দ্য ওয়াইন্ড ফ্লোজ ভেরি স্লো সো ইন দোজ ডেজ দ্য সি রিমেইনস কোয়াইট ওকে অ্যান্সার বোঝা গেল আচ্ছা এবার চলে যাও অ্যাক্টিভিটি 4 অ্যাক্টিভিটি 4-এ কী বলছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট কী বলছে অ্যাকশন মানে কাজ ডান বাই হোম মানে কার দ্বারা কাজগুলো হয়েছে তাহলে বাম দিকে কী লিখেছে কাজগুলো লিখেছে এবং সেই বাম দিকের কাজগুলো কে করেছে সে তার সেই সাবজেক্টটা লিখতে হবে তোমাকে অর্থাৎ যে ক্রিয়েটর হ্যাঁ যে কে কাজটা করছে সে কাজটার লিখতে হবে যে কে কাজটা করেছে তার প্রথম হচ্ছে লিক্স হিজ গ্রে পোজ মানে তার সে কী করছে লিক্স হিজ গ্রে তার যে তৈলাক্ত যে থাবাটা আছে সেই থাবাটাকে চাটছে তাহলে কে এরকম করে তার তৈলাক্ত থাবাটাকে চাটছে তার উত্তর হবে কে উত্তরটা হবে জায়েন্ট দ্য জায়েন্ট সি ডগ উত্তরটা কী হবে দ্য জায়েন্ট সি ডগ ওকে আচ্ছা তারপরে চলে যাও 2 নম্বর রোজ গর্জন করছিল তো রোজটা কী হবে দ্য নাইট ওয়াইন্ড রোডটা কী করছিল রাত্রের যে বাতাস সেই রাত্রের বাতাসটা গর্জন করছিল তাহলে কী হবে এটা দ্য নাইট ওয়াইন্ড 3 নম্বর দ্য রক্স ইন দ্য স্ট্রমি ক্লাউড দ্য রক্স ইন দ্য স্ট্রমি ক্লাউড তাহলে এটা কে করেছিল এটা উত্তর হবে কি দ্য মুন 4 নম্বর
4 নম্বর কি বলছে, স্টপ দেয়ার টিউন। তাহলে কারা তার টিউনটাকে স্টপ করে দিয়েছিল? উত্তর হবে কি, গ্রাসেস। তাহলে ডিয়ার স্টুডেন্ট, ইতিমধ্যে আমরা দেখো 1 2 3 4 আমরা কমপ্লিট করে দিলাম। এবার চলে যাও অ্যাক্টিভিটি সে 5-এর দিকে। 5-এর দিকে আমাদের কি চেয়েছে দেখি, অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট ডাজ দ্য সি লুক লাইক? সমুদ্রটা কার মতো দেখতে ছিল? অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য রাইটার, সেই সমুদ্রটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? তাহলে অ্যান্সারটা হবে দ্য সি লুকস লাইক, দ্য সি লুকস লাইক হাংরি ডগ। ঠিক আছে, দ্য সি লুকস লাইক এ হাংরি ডগ। বি নম্বর, হু রক্স ইন দ্য স্ট্রমি ক্লাউড? তাহলে এখানে কি বলছে কথাটা দেখো, যে কে সেই ঝড়ো বাতাসে কে কাঁপছিল বা কম্পিত হচ্ছিল? তাহলে কী হচ্ছিল? উত্তরটা আমি বলে দিচ্ছি, দ্য মুন রক্স ইন দ্য স্ট্রমি ক্লাউড। তাহলে হুইয়ের পরিবর্তে জায়গায় আমি মুনটা বসিয়ে দিলাম। তাহলে দ্য মুন রক্স ইন এ স্ট্রমি ক্লাউড। সি নম্বর, হোয়ার ডাজ দ্য সি সেক অ্যাট হিজ ওয়েট সাইড লাইক এ ডগ? হোয়ার ডাজ দ্য সি সেক অ্যাট হিজ ওয়েট সাইড লাইক এ ডগ? তাহলে দ্য সি সেক্স অ্যাট হিজ ওয়েট সাইড ওভার দ্য ক্লিফস লাইক এ ডগ। তার উত্তর কী হলো ডিয়ার স্টুডেন্ট? দেখো, দ্য সি সেক্স অ্যাট হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফস লাইক এ ডগ। ডি নম্বর, হাউ ডু দ্য গ্রাসেস on the dun behave in May or June? How do the grasses on the dun behave in May or June? মে এবং জুন মাসের সেই ডানের ওপর, স্তূপের ওপর সেই ঘাসগুলো কীরকম আচরণ করে? তাহলে অ্যান্সারটা কী হবে? ইন মে অর জুন দ্য গ্রাসেস অন দ্য ডান, মে এবং জুন মাসে সে ডানের উপরে ঘাসগুলি স্টপ দেয়ার টিউন, তাদের গানগুলো বন্ধ করে দেয়। তাহলে পুরো অ্যান্সারটা কী হলো? ইন মে অর জুন দ্য গ্রাসেস অন দ্য ডান স্টপ দেয়ার টিউন। In May or June, the grasses on the dun stop their tune. ওকে, এই হলো তোমাদের অ্যাক্টিভিটি 5। এবার চলে যাই আমরা অ্যাক্টিভিটি 6-এর দিকে। অ্যাক্টিভিটি 6-এ কী করতে বলেছে আমরা একটু লক্ষ্য করব। আন্ডার দ্য ইনফিনিটিভস টু দ্য ফলোয়িং সেন্টেন্স। তোমরা ফার্স্ট টার্মে ইনফিনিটিভ হয়তো করেছো, তবুও আমি ইনফিনিটিভটা বলে দিই। ইনফিনিটিভ হচ্ছে একটা এমন একটা ভার্ব, ভাববো না প্রিপোজিশন হিসাবে, প্রিপোজিশনই বলবো। ইনফিনিটিভ টুটাকে আমরা প্রিপোজিশন বলবো, যা কোনো ভার্বের সঙ্গে যুক্ত হলে সে ভার্বটাকে কী করে দেয়? নন ফাইনাইট ভার্বে পরিণত করে দেয়। এটাই হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, অর্থাৎ ইনফিনিটিভ টু, অর্থাৎ টু এর পর যদি কোনো ভার্ব থাকে, সে ভার্বটা কী হয়ে যায়? অসমাপিকা ক্রিয়ায়, অর্থাৎ নন ফাইনাইটভাবে পরিণত হয়ে যায়, এবং সেই ভার্বটাকে তখন বলবো আমরা ইনফিনিটিভ
বা সেই প্রিপোজিশনটাকে বলবো আমরা ইনফিনিটিভ টু। দেখো টু লাই ইজ এ সিন, টু লাই ইজ এ সিন, তাহলে এখানে কী হবে, টু আছে, এই যে টু, টু টু এর পর লাই, তাহলে টু লাইটা হচ্ছে কি ইনফিনিটিভ। আই অ্যাম সরি টু ডিস্টার্ব ইউ এগেইন, এখানে হবে তাহলে কি টু ডিস্টার্ব। 3 নম্বর, হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস, হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস, তাহলে এখানে কি হবে, হি ওয়ান্টেড টু রিটায়ার, এখানে হবে টু রিটায়ারটা হবে কি ইনফিনিটিভ। তারপরে 4 নম্বর কি বলছে, টু ইয়ার, ইয়ার টু ইয়ার ইজ হিউম্যান, এখানে কি হবে টু আর, হ্যাঁ টু আরটা হবে এখানে কি ইনফিনিটিভস। এবার অ্যাক্টিভিটি 6-এর বি তোমাদের কি বলেছে একটু দেখে নাও। রিড দ্য ফলোইং সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ অ্যান্ড ফিল দ্য চার্ট গিভেন বিলো। আচ্ছা, এই 4টা সেন্টেন্স লেখা আছে, 4টা সেন্টেন্সেই কোনোটাতে না কোনোটাতে একটা করে ফ্রেজ আছে। ফ্রেজ কথাবার্তা হচ্ছে কি শব্দগুচ্ছ, যার মধ্যে কি থাকবে না, ইনফাইনিট ভার্বটা থাকবে না। হ্যাঁ, সেটাকে বলবো আমরা কি ফ্রেজ। একটা শব্দগুচ্ছ থাকবে কিন্তু তার মধ্যে কোনো সাবজেক্ট বা ফাইনাল ভার্ব থাকবে না, সেটাকেই বলবো আমরা ফ্রেজ। তো এই ফ্রেজের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, ডিফারেন্স আছে। হ্যাঁ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ অনেক আছে। তোমরা ফ্রেজ যখন তোমাদের গ্রামার ক্লাস স্টার্ট হবে বা নির্ধারিত যে স্যার গ্রামার করাচ্ছেন তোমাদের, সেই স্যার অবশ্যই তোমাদের ফ্রেজ নিয়ে আলোচনা করবেন। তো ফ্রেজ নিয়ে আলোচনা করতে গেলে এখন অবশ্য এখানে অত অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। সেক্ষেত্রে ফ্রেজ নিয়ে আলোচনা করতে গেলে 2-1টা ক্লাস তোমাদের স্পেশালিভাবে ফ্রেজের ওপরই করতে হবে, তাহলে তোমরা ফ্রেজটা কমপ্লিটলিভাবে বুঝতে পারবে। তো এখানে আমি জাস্ট তোমাদের আইডেন্টিফাই করে দিচ্ছি কোনটা নাউন ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনটা অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, আচ্ছা, তাহলে কি বলছে, ফুড অ্যান্ড শেল্টার সি হ্যাজ নান, ফুড অ্যান্ড শেল্টার সি হ্যাজ নান, তাহলে এখানে কি হবে, ফুড অ্যান্ড শেল্টারটা হবে কি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কাকে বলবো, যে ফ্রেজগুলো নাউনের মতো ব্যবহার করা হবে তাকে নাউন ফ্রেজ বলবো। অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলবো, যে ফ্রেজটা নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো কিছু বর্ণনা দেবে বা দোষগুণ অবস্থা এসব কিছু বোঝাবে, তাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর অ্যাডভার্ব ফ্রেজ তো বুঝতেই পারছো। আচ্ছা, তাহলে প্রথমটা হলো কি নাউন ফ্রেজ। তারপরে দ্বিতীয় নম্বর কি বলছে, হার ভয়েস ইজ প্লেজিং টু দ্য ইয়ার, বুঝছে, তাহলে হার ভয়েসটা কী হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, 3 নম্বর, মৃণাল ইজ এ জুয়েল অফ এ বেবি, কি বলছে, মৃণাল ইজ এ জুয়েল অফ এ বেবি, তাহলে এখানে কি হবে, জুয়েল অফ এ, সরি মিস্টেক করলাম, মৃণাল ইজ এ জুয়েল অফ এ বয়, তাহলে এখানে হচ্ছে জুয়েল অফ এ বয়, কথাটা হবে কি, এটা হবে নাউন ফ্রেজ। 4 নম্বর, ফিল ইয়োরসেলফ, ফিল ইয়োরসেলফ অ্যাট হোম, ফিল ইয়োরসেলফ অ্যাট হোম, এটা কি হবে, এটা হবে কি অ্যাডভার্ব ক্লজ। ওকে, এই হলো আমাদের অ্যাক্টিভিটি 6-এর বি। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 6-এর সি নম্বর দাগে। সি নম্বর দাগে কী বলেছে দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য মেন অর প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ফিল দ্য চার্ট গিভেন বিলো। বাক্যের মধ্যে প্রত্যেকটা 4টা সেন্টেন্স দেওয়া আছে, 4টা সেন্টেন্সের মধ্যে কোনটা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ, এগুলো তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, ফ্রেজ যখন যেখানে আলোচনা করতে যাবে, ফ্রেজের সাথে সাথে ক্লজ এবং ফ্রেজ দুটোকেই একসঙ্গেই আলোচনা করতে হবে। হ্যাঁ, তো অবশ্যই তোমাকে এগুলো আইডেন্টিফাই করতে গেলে তোমাকে অবশ্যই আগে জানতে হবে, ঠিক আছে। তবু আমি তোমাদের একটু হালকাভাবে বলে দিই যে মেইন ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ কাকে বলবো। তাহলে কি তোমাকে আইডেন্টিফাই করতে বলেছে কি মেন ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ তোমাকে
নির্ণয় করতে হবে। চলো, মেইন ক্লজ কাকে বলছে? যে ক্লজটা নিজে নিজেই সম্পূর্ণ হবে, অন্য কোনো সাহায্য নেবে না, তাদেরকে বলছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আর যে ক্লজটা সম্পূর্ণ হওয়ার জন্য মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের সাহায্য নেবে তাকে বলছে ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তাহলে আই নো দ্য ম্যান হু ইজ এ ডক্টর, তাহলে আই নো এ ম্যান এটা হচ্ছে মেইন ক্লজ, হ্যাঁ মেইন ক্লজ, এবং হু ইজ আ ডক্টর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কারণ আই নো এ ম্যান এটা নিজে নিজেই সম্পন্ন হচ্ছে, এটা যদি হু ইজ এ ডক্টর এটা যদি আমি বন্ধ করে দিই বা বাদ দেওয়ার চেষ্টা করি, তাহলে আই নো দ্য ম্যান এই বাক্যটা সম্পূর্ণ হওয়ার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য অন্য কারোর ওপর ডিপেন্ড করছে না, তার কারণে একে বলা হলো প্রিন্সিপাল বা মেইন ক্লজ। হু ইজ এ ডক্টর, যে হয় একজন ডাক্তার, তাহলে কে হয় একজন ডাক্তার, এই কে উত্তরটা নেওয়ার জন্য আই নো এ ম্যানের ওপর নির্ভর করছে, তার কারণে এটা হলো কি যে ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, বুঝতে পারলে মেইন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ তাহলে কীরকমভাবে হয়। টেল মি হু ওপেন দ্য ডোর, আমাকে বলো কে দরজাটা খুলেছিল, তাহলে টেল মিটা হচ্ছে কি মেইন ক্লজ, এবং হু ওপেন দ্য ডোর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তারপরটা সি ইজ সি ইজ দ্য গার্ল এটা হচ্ছে মেইন ক্লজ, হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস এটা হচ্ছে ডিসি মানে ডিপেন্ডেন্ট ক্লজ। উই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেন্স, কী বলছে তাহলে, উই শ্যাল স্টে অ্যাট হোম এটা হচ্ছে মেইন ক্লজ, এবং ইফ ইট রেন্স এটা হচ্ছে এসসি মানে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ হলো। এবার 7 নম্বরের কী আছে, মেক এ মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। হ্যাঁ, নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, অর্থাৎ হ্যাঁ যে শব্দ বা ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে কী করতে হবে, সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট আমি মিনিংটা বলে দিচ্ছি, সেন্টেন্সটা কিন্তু তোমরা তৈরি করবে, ঠিক আছে? এবং প্রত্যেকে কিন্তু আমাকে যে হোম টাস্কগুলো আমি দিলাম সেই হোম টাস্কগুলো অবশ্যই তোমরা করে দেখাবে। তাহলে জায়েন্ট মানে দৈত্য, মন্স মানে চিৎকার করা, ডিউ মানে ডিউ ডান ডান কথা অর্থ হচ্ছে স্তূপ, যেটাকে বলে কোয়েট মানে নিশ্চুপ। তোমরা সবাই আশা করি তোমরা এই মিনিংগুলো জানবে, এবং এই মিনিংগুলো দিয়ে তোমরা অবশ্যই কী করবে, বাক্য রচনা করার চেষ্টা করবে। ওকে, এবং একটা সুইটেবল সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে, খুব বেশি কঠিন করবে না, যাতে নিজে থেকে যাতে বানাও সেরকমভাবে চেষ্টা করতে হবে। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট এই হলো তোমাদের অ্যাক্টিভিটি পর্বটা শেষ হলো। এবার তোমাদের পরবর্তী যে লেসেন আছে সেই পরবর্তী লেসেনে আবার তোমাদের শুরু হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ওকে, থ্যাংক ইউ, গুড বাই।